জুলাই ঐক্যের ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এদিকে দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। আর বাংলাদেশ হাইকমিশনারকে দিল্লির তলব স্বাভাবিক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন নিয়ে ভারতের উপদেশ গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এদিকে নিরাপত্তাজনিত কারণে দুপুর থেকে বন্ধ রয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে দুপুরে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। বিক্ষোভ কর্মসূচি উত্তর বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন সালেম হবেন না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে দুপুরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় দেশটি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না বলেও জানায় উপদেষ্টা। ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে, এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে। এদিকে নিরাপত্তাজনিত কারণে দুপুর থেকে বন্ধ রয়েছে ভারতীয় ঢাকাস্থ ভিসা কেন্দ্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব। কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত হুমায়ুন কবির ও হাসি বেগমকে র্যাব তাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের আদালতে নেওয়া হলে বিচারকের কাছে জবানবন্দি দেন তারা। ডিএমপির এই মুখপাত্র আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মূল আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত দুজনকে শনাক্ত করেছি এবং তাদেরকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রধান সন্দিগ্ধ ফয়সাল তার বাবা মাকে গ্রেফতার করে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। নুরুজ্জামান নামে আরেকজনকে গ্রেফতার করেছে ডিবি। সে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় চলাচলের সহযোগিতা করেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামতও আমরা পেয়েছি, আর গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া যে তথ্য সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। আগামী নির্বাচনও খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে দল ক্ষমতায় গেলে 31 দফা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে। এ সময় 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেন তারেক রহমান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ও বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শুধু স্বপ্ন নয়, তিনি দেশে ফিরছেন দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে। এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না, কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। সঠিক
দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। যেই দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে, যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। এ সময় দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত অব্যাহত আছে জানিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। আগামী 25 ডিসেম্বর তাকে বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে নেতাকর্মীদের ভিড় না করারও আহ্বান জানান তারেক রহমান। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে। বিদেশে জনশক্তি রপ্তানির বড় বাধা দালাল আর সিন্ডিকেট। এদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনশক্তি রপ্তানির প্রধান বাধা জাল ভুয়া কাগজপত্র। এজন্য বিশ্বে জালিয়াতি হিসেবে পরিচিত বাংলাদেশ। সে কারণে অনেক দেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও জাপানে জনশক্তি রপ্তানির নানা সমস্যা ও সিন্ডিকেটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। ভুয়া কাগজ ও জালিয়াতির জন্য বিশ্বের অনেক দেশে রপ্তানির পথ বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। স্বর্ণের খনির চেয়েও যুব সমাজ বেশি দামি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে জাতি হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতির থেকে বাঁচতে পারি, এটাকে ঠেকানোর কোনো উপায় নাই। কারণ এই রেয়ার ম্যাটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে। দুর্নামের পাশাপাশি এ সময় সুনামের কথাও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ইতালি, ফ্রান্স, লন্ডন সহ ইউরোপে বাংলাদেশিদের কাজের বেশ সুনাম রয়েছে। এর জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের যাতায়াত ও অন্যান্য খরচ নির্বাচন কমিশন বহন করবে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনের প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলেও জানান সচিব। এদিকে 14, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের দামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছে নির্বাচন কমিশন। আর এ চুক্তির আওতায় নির্বাচনে 175 থেকে 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা তাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে আসবেন। পর্যবেক্ষণ শেষে সেগুলো ফেরত নিয়ে যেতে পারেন। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, যে সেটা হচ্ছে যে
লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। সচিব আরও বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়নি। প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলেও জানান তিনি। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 2014, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের ডামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এ দাবি তুলে ধরেন জুলাই আন্দোলনের নেতারা। 14 যেই নির্বাচন এবং 18 যে নির্বাচন, বিশেষত যে 24 নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তালবাহানা করলে রাজপথে নামারও ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।